বিষ্ণু দে ঘরসোয়ারে লিখেছিলেন, জনসমুদ্রে জনজোয়ার, মেরুচূড়া জনহীন, হালকা হওয়ায় ভেসে গেছে কবে লোক নিন্দার দিন। আমরা জানি না লোক নিন্দা আদৌ কতটা কি হচ্ছে সমগ্র রাজ্য জুড়ে, কিন্তু জনজোয়ারের ছবিটা আজ আমরা 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দেখেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তার বক্তব্য রাখছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন তার বক্তব্য রাখছেন, তখন সামগ্রিকভাবে ধর্মতলার আশপাশ কানায় কানায় পূর্ণ, সাধারণ মানুষে কর্মী সমর্থকদের ভিড়ে। খুব স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21-এর মঞ্চ থেকে 26-এর ফর্মুলা সামনে রেখে দিয়েছেন। অনেকগুলো ইস্যুতে একযোগে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যগুলো রেখেছেন সেগুলো ক্রমশ প্রকাশ্য, কিন্তু তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 2-3টি পয়েন্ট আপনাদের সামনে একটু উল্লেখ করে দেব। একদিকে বেকারত্বের দিক থেকে নাকি 40% বেকারত্ব কমিয়ে দেওয়া হয়েছে, কমে গিয়েছে বাংলার ক্ষেত্রে, এ বক্তব্য আজ রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আইটি সেক্টরের ক্ষেত্রেও 1 নম্বরে বাংলা, একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, একযোগে নিশানা করে নির্বাচন কমিশন থেকে শুরু করে বিজেপি উভয়কে নিশানা করা হয়েছে বিহারের পার্সপেক্টিভে। কিন্তু প্রশ্ন হচ্ছে একটি জায়গাতে, এই এত কিছু তো হলো, কিন্তু 21শে জুলাইয়ের ইতিহাস কি কোনো এক জায়গায় ভুলে যাওয়ার চেষ্টা হলো? কেন বলছি বলুন তো? তার কারণ 93-এর 21শে জুলাই যে মর্মান্তিক ইতিহাসের সাক্ষী সমগ্র বাংলা, সেই মর্মান্তিক ইতিহাস আজ কোনো এক জায়গায় যেন ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে, থিতু হয়ে পড়ছে মূল ইতিহাস। তার কারণ বাম জমানাতে কংগ্রেসের, যুব কংগ্রেসের নেত্রী হিসেবে যে লড়াইটা তারা লড়েছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময়ের যুবনেত্রী হিসেবে যে লড়াইটা লড়েছিলেন, সেটা বাম ভার্সেস কংগ্রেসের। কিন্তু আজকের 21শে জুলাই এই বাম পরিবর্তিত হয়ে গিয়েছে বিজেপি, আর কংগ্রেস পরিবর্তিত হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। কেন বলছি বলুন তো? সামগ্রিক মঞ্চ থেকে যতক্ষণ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের বক্তব্য রেখেছেন, তাদের বেশিরভাগ অংশই বিজেপির উদ্দেশ্যে। বিজেপিকে নিয়ে নানান ধরনের কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেছেন। বাংলা, বাঙালি, অস্মিতা থেকে শুরু করে পরিযায়ী শ্রমিক, সবগুলো জায়গাকে, প্রত্যেকটি ডটকে এক সরল রেখায় নিয়ে এসছেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই আবারও একই জায়গায়, ইতিহাস ভুলতে বসেছে কি বাংলা? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ 21শে জুলাইয়ের মঞ্চে যাদেরকে রেখেছেন, তাদের প্রত্যেকটি পরিচয় অত্যন্ত প্রাসঙ্গিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতান অধিকারী থেকে শুরু করে ঝন্টু আলী শেখ, তাকেও, তার পরিবারকেও রাখা হয়েছে। ঝন্টু আলী শেখ যিনি শহীদ হয়েছিলেন পেহেলগাঁও অ্যাটাকের সময়, ঠিক সেই সময়ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আওয়াজ তুলেছিলেন। আজও শহীদের মঞ্চে, শহীদ স্মরণ মঞ্চে তাদেরকে দেখা গিয়েছে, দেওয়া হয়েছে 1 লক্ষ টাকা। কিন্তু প্রশ্ন হচ্ছে আবারও সেই ইতিহাস ভুলতে বসেছে কি বাংলা? কিন্তু উল্টো দিকে উত্তরে উত্তরকন্যা অভিযান, শুভেন্দু অধিকারী তিনি সরাসরি পৌঁছে গিয়েছিলেন, সেখানে একের পর এক ঝাঁঝালো বক্তব্য রেখেছেন। কি সেই বক্তব্য? অর্থাৎ একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, পাল্টা শুভেন্দু অধিকারী তার বক্তব্য রেখেছেন। প্রত্যেকটি বিষয় কাট টু কাট, ফ্রেম টু ফ্রেম আপনাদের সামনে রাখার চেষ্টা করব, কিন্তু তার আগে আবারও বলছি, ইতিহাস ক্ষয়িষ্ণু হচ্ছে না তো। আজ এখান থেকেই বিতর্ক সভা শুরু হবে, কথার পৃষ্ঠে বাড়বে কথা। নমস্কার, আমি অঞ্জন, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা, প্রাইম টাইম, সন্ধ্যে 6:57। আপনারা জানেন শব্দের কাটাকাটি, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। প্রথম প্রতিবেদন আপনাদের সামনে রাখছি, তারপর আরো বিস্তারিত আলোচনা দেখুন। 21শে জুলাই পালিত হলো তৃণমূলের শহীদ দিবস। আর সেই শহীদ দিবসের মঞ্চেই দেখা গেল এক অন্য শহীদের পরিবারকেও। সোমবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন শহীদ দিবসের মঞ্চে উঠলেন, তখন তার সঙ্গেই উঠতে দেখা গেল পেহেলগাঁওতে মৃত পর্যটক বিতান অধিকারীর মাকে। এছাড়াও মঞ্চে শহীদ ঝন্টু আলী শেখের পরিবারকেও সম্মান জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিলে পেহেলগাঁওতে জঙ্গি হামলায় মৃত্যু হয় একাধিক পর্যটকের, তাদের মধ্যেই ছিলেন কলকাতার বিতান অধিকারী। তার ছোট সন্তানকে কোলে নিয়ে ফিরে আসেন বিতানের স্ত্রী। সেই পেহেলগাঁওতে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারীর মা বাবাকে এদিন মঞ্চে বসান মমতা। আর ওই জঙ্গি হামলার পর উধমপুরে তল্লাশি চালাতে গিয়ে গুলির লড়াইয়ে মৃত্যু হয় 36 বছরের জওয়ান নদিয়ার তেহট্টের পাথরঘাটার বাসিন্দা ঝন্টু আলী শেখের। সেই শহীদ ঝন্টু আলী শেখের বাবাও এদিন হাজির ছিলেন 21-এর মঞ্চে। মঞ্চ থেকে ঝন্টু আলী শেখ এবং বিতান অধিকারীর মৃত্যুতে শোক প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ঝন্টু আলী শেখ এবং বিতান অধিকারীর পরিবারের সদস্যদের হাতে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেন তৃণমূল নেত্রী।
তৃণমূল নেত্রী জানান, দলীয় কর্মীদের 1 টাকা করে দেওয়া আর্থিক সাহায্য থেকে এই অর্থ দেওয়া হলো ঝন্টু আলী শেখ এবং বিতান অধিকারীর পরিবারকে। পরে বক্তব্য রাখতে উঠেও বিতান এবং ঝন্টু আলী শেখের প্রসঙ্গও শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে জম্মুর উধমপুরে তল্লাশি চালানোর সময় জঙ্গিদের সঙ্গে সেনার গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন জওয়ান ঝন্টু আলী শেখ। অন্যদিকে ফ্লোরিডায় কর্মরত পাটুলির বাসিন্দা বিতান অধিকারী পেহেলগামে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন। সেই ঘটনার পরে বিতানের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাশে থাকার আশ্বাসও দিয়েছিলেন। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা। 21শে জুলাই পালিত হলো তৃণমূলের শহীদ দিবস। আর সেই শহীদ দিবসের বুঝতেই পারছেন যে প্রতিবেদন আপনাদের সামনে রাখলাম, সেখান থেকে আরও যে বিষয়গুলো সামনের দিকে আসছে তা হলো 27শে জুলাই থেকে শুরু হবে ভাষা আন্দোলন। হ্যাঁ, এমনটাই আজ সেট করে দিয়েছেন, সেট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন 27শে জুলাই থেকে শুরু হবে ভাষা আন্দোলন, ডাক দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিসের ভাষা আন্দোলন? কোন ভাষায় হঠাৎ করে আন্দোলন করতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিংবা আন্দোলনের ডাক দিলেন? ভাষাটা বাংলা ভাষা, বাংলা বাঙালি অস্মিতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন, বারংবার সরব হচ্ছেন। তার কারণ পরিযায়ী শ্রমিক। ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকরা বাংলা বলবার জন্যে তাদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পুশব্যাকও করা হচ্ছে। এই সামগ্রিক ছবিটা যখন বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বর্তায়, তখন সেখানে গর্জে উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর চেষ্টা করছেন যে বাংলা এবং বাঙালি অস্মিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই মাসিহা, এবং মাসিহা হয়েই এই লড়াইটা তিনি লড়বেন। এবং বারংবার বিজেপি শাসিত রাজ্যে যেভাবে আক্রান্ত হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকরা, তাদের জন্য পথে নামবেন 27শে জুলাই থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু 27শে জুলাই ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন এমনটা কিন্তু নয়, তিনি অনেকগুলো শব্দবন্ধ ব্যবহার করেছেন। তিনি বলেছেন জব্দ করে দেওয়ার কথা, তিনি বলেছেন স্তব্ধ করে দেওয়ার কথা। এতদিন পর্যন্ত বদলা নেননি তিনি, কিন্তু এবার বদলা নেবেন কিনা সে বিষয়েও সম্পূর্ণ কিছু না বলে পরোক্ষভাবে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে জব্দ এবং স্তব্ধের দ্বারা। যদিও বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার একসময় বলেছেন বদলা নয় বদলের রাজনীতিতে বিশ্বাস করে তৃণমূল কংগ্রেস, কিন্তু এই তৃণমূল কংগ্রেস যারা আজ বলছে জব্দ এবং স্তব্ধের কথা, এই দুটো তৃণমূল কংগ্রেস মিলছে না। কিন্তু প্রশ্ন আবারও একই জায়গায়, ইতিহাস ক্ষয়িষ্ণু হয়ে পড়ছে না তো, ইতিহাস থিতু হয়ে পড়ছে না তো? তার কারণ সেই 21শে জুলাই আজ যা জনজোয়ার, যা জনসমুদ্রে পরিণত হয়েছে, সেই 21শে জুলাইয়ে সেই 13 জন শহীদের নাম, 13 জন শহীদের ইতিহাস কোনো এক জায়গায় ম্লান হয়ে পড়লো না তো? আর জানার চেষ্টা করবো এটাই আগামী 1 ঘন্টায়। এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে জুড়েছেন তাদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেবো। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় আলী হোসেন, বিজেপি মুখপাত্র। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় দেবব্রত রয়, রাজনৈতিক কর্মী, তৃণমূলটাকে সমর্থন করেন। রয়েছেন আমাদের সঙ্গে মাননীয় সৌমেন চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের তিনজনকে স্বাগত ট্রাইব টিভি বাংলায় প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠান। আমি মূল বিতর্ক সবাই আসবো, কিন্তু তার আগে অঞ্জনের প্রশ্ন। দেখুন, আমার সোজা সাপটা প্রশ্ন, ভাষায় শান নেপথ্যে বঙ্গভঙ্গের গান, ভাষায় শান নেপথ্যে বঙ্গভঙ্গের গান। আমি এই বিষয় নিয়ে সরাসরি প্রত্যেকের কাছে যাব। আমি প্রথম যাব সরাসরি আলীবাবুর কাছে। আলীবাবু, ভাষায় শান নেপথ্যে বঙ্গভঙ্গের গান, 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় অকারণে ভাষা নিয়ে তিনি গোলমাল করবার চেষ্টা করছেন। পশ্চিমবঙ্গে বাংলা ভাষা আছে, বাংলা ভাষা ভারতবর্ষের অন্যতম একটা জাতীয় ভাষাদের মধ্যে অন্যতম। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে ভাষার কথা বলে এখানে পরোক্ষভাবে তিনি বাংলাদেশিদের উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন। কারণ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পশ্চিমবঙ্গে ঢুকে পশ্চিমবঙ্গ থেকে রেশন কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়ে তারা ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে তারা পরিযায়ী শ্রমিক হচ্ছে। তাদের যখন ভারত সরকার যখন তাড়িয়ে দিচ্ছে, বিভিন্ন রাজ্যের সরকার যখন তাড়িয়ে দিচ্ছে, আর তাদেরকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাষা আন্দোলনের শুরু করেছেন। ভাষা আন্দোলনের পশ্চিমবঙ্গের কোনো প্রয়োজন নেই। অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা
ভারতবর্ষ ছাড়া হবে। এটাই হচ্ছে ভারত সরকারের এই মুহূর্তে ঘোষিত নীতি। কারণ অবৈধ অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা যারা এখানে এসে বিশৃঙ্খলা এবং অশান্তির সৃষ্টি করছে, এই পরিযায়ী শ্রমিক, তাদের এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ভারতবর্ষে বসবাসকারী পশ্চিমবঙ্গে অবস্থিত যারা বাংলাভাষী, যারা বাঙালি, আমরা হিন্দু মুসলমান সবাই, আমাদের বিরুদ্ধে কোনো ভারত সরকার কোনো ব্যবস্থা নেবে না, কোনোদিনও নেয়নি, নেবেও না। বাংলা ভাষাকে সম্মান করানোর জন্য ভারতবর্ষে আপনারা জানেন জাতীয় সঙ্গীত দুটি, একটা জনগণমন আর একটা হলো বন্দে মাতরম। তাহলে বাংলা ভাষাকে সম্মান করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোন ভাষার কথা বলছে? আজকে মমতাকে কি জিজ্ঞেস করুন। দেবব্রত বাবু, ভাষায় শান, নেপথ্যে বঙ্গভঙ্গের গান, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখুন, আলীবাবুর কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল, কিন্তু বাস্তবে তো সেটা নয়। আমার প্রশ্নের উত্তরটা দিন প্লিজ। তবে হ্যাঁ, বাস্তবে যেটা হয়েছে, বিজেপি যে ভাগাভাগির পক্ষে, বিভাজনের রাজনীতির পক্ষে, তো এটা বারে বারে তো আমরা দেখেছি এবং বাস্তবে সেটা প্রমাণও হয়েছে। এনাদের কিছু নেতা উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, অমুক তমুক বলেন, বঙ্গ ভাগ করার চেষ্টা করেন, এটা তো আগেও করেছে। বাস্তবে কি জানেন তো, আমাদের একটু পিছিয়ে যেতে হবে, জানেন তো। সেই জেনোসাইডের যুগ 1930 সালে সেই ইহুদিদের ওপর এইসব নাৎসি বাহিনী যে আক্রমণটা করেছিল না, এই সূক্ষ্ম উপায়, এই ভেদাভেদি রাজনীতি করে আমার মনে হয় একটা জেনোসাইডের দিকে এই বিজেপি সরকার আমাদের নিয়ে যাচ্ছে। শুনুন আলীবাবু, শুনে রাখুন, এই ইহুদিদের যারা, শুনুন, এই আমাদের হিটলারকে যারা সহযোগিতা করেছিল না, তাদেরও কিন্তু যে ইহুদিরা, তাদের কিন্তু হিটলার কিন্তু বাদ দেয়নি। আপনাদেরও সাবধান হতে পারেন, যেহেতু বাঙালি। আলীবাবু ভাবছেন আমরা বেঁচে যাবো বিজেপি করে, সেটা কিন্তু বাস্তবে হবে না। বাঙালি অস্মিতা নিয়ে খেলা করবেন না। বাঙালি ভয়ঙ্কর জাতি। বাঙালিদের হাতে যদি আপনি বন্দুক তুলে দেন, স্বাধীনতা এনে দেবে। বাঙালির হাতে যদি আপনি কলম তুলে দেন, নোবেল এনে দেবে। এবং বাঙালির হাতে যদি ক্যামেরা তুলে দেন, তারা বিশ্ব থেকে অস্কার এনে দেবে। তাই খুব সাবধান, বাঙালি অস্মিতা নিয়ে খেলা করবেন না। আজকেও দেখলেন বাঙালিদের গর্জন আর বাংলা বিরোধীদের বিসর্জন খুব শিগগির আসবে, সাবধান হয়ে। বারে বারে বলে সোমেনবাবুর কাছে যাবো। সোমেনবাবু, প্রশ্নটা অত্যন্ত স্পেসিফিক প্রশ্ন। ভাষায় শান, নেপথ্যে বঙ্গভঙ্গের গান। আমি কালকে বিগত অনুষ্ঠানেই আমি বলেছিলাম, এই ধরনের এক ধরনের আঁচ আমি দিয়েছিলাম, অর্থাৎ বাঙালি অস্মিতার নিয়েই আগামী যে 26-এর যে টার্গেট পয়েন্ট, সেটা আজকে সেই সুর বেঁধে দিলেন বলা যায়। এবং এটাই দেখবেন যে এদের মূল জায়গাটা এবারে 26-এর বৈতরণী পার হওয়ার এটাই সুর। কারণ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আঞ্চলিক পর্যায়ে মারাঠি মানুষ বা বিভিন্ন ক্ষেত্রে আঞ্চলিক পর্যায়ে তামিলনাড়ুতে এক ধরনের যে বলা হয় যে প্রাদেশিকতার জিগির তুলে, যেটা 60-এর দশকে হয়েছিল, সেই ধরনের একটা অ্যাটমসফিয়ার তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন বলতে পারি যে হঠাৎ করে কেন, এই কেনর জবাবে হতে পারে যে আদার্স যে বিভিন্ন প্যারাডাইমগুলো থাকে, অর্থাৎ বিভিন্ন যে ক্ষেত্রগুলো থাকে, সেই ক্ষেত্রগুলোর ক্ষেত্রে শাসক নিজে যা তো প্রায় 15 বছর ধরে শাসন করছেন, স্বাভাবিকভাবেই তার বিভিন্ন ক্ষেত্রে যে অ্যান্টি ইনকামবেন্সি যে একটা সোর্স। এবং দ্বিতীয়ত যেটা উল্লেখযোগ্য, সেটা হচ্ছে পাহেলগাঁওয়ের পরে, হত্যাকাণ্ডের পরে যেভাবে সারা দেশব্যাপী একটা মনে করুন যে ঘৃণ্য আক্রমণ, সন্ত্রাসবাদী আক্রমণের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ গর্জে উঠেছিল, মমতা ব্যানার্জি সেই জলটা মাপতে পেরেছিলেন। এবং জলটা মাপতে পেরেছিলেন বলেই পাল্টা কিন্তু আজকে শহীদ মঞ্চে, আমি আগের দিন বলেছিলাম, এই মঞ্চে বিভিন্ন সময় বিভিন্ন জনকে নিয়ে এসে কিন্তু একটা বিরাট রকমের ইউটিলাইজেশনের জায়গাটা, অনুভূতির যে পারদ, সেটাকে কিন্তু অন্যদিকে খেলানো হয়। দেখুন আজকের মঞ্চে যাদের নিয়ে আসলো, প্রতিটা 21শে মঞ্চে যদি দেখেন, তার একটা ভিন্ন একটা মাত্রা থাকে। এই আনাগুলো কিন্তু খুব প্ল্যানফুলি। অনেকে বলবেন আপনি সবকিছুর মধ্যে রাজনীতি খুঁজছেন কেন? আরে বাবা, রাজনীতির যে প্রধান, তার কাছ থেকে যখন নাকি এগুলো আসবে, স্বাভাবিকভাবেই রাজনীতিক বিশ্লেষক। এই পৃথিবীতে অরাজনৈতিক বলে কিচ্ছু হয় না, সবেতে রাজনীতি রয়েছে। আমি আসবো সোমেনবাবু, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুকান্ত ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক। সুকান্তবাবু, আপনাকে স্বাগত প্রাইম টিভি বাংলা প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে। আজ আমার প্রশ্নই ছিল, সেই প্রশ্নটা একবার আপনাকে দেখিয়ে দিই। প্রশ্ন দেখানোর পরেই আপনাকে ওপেনিং রিমার্কটা দেওয়ার সুযোগ দেবো। দেখুন প্রশ্নটা। ভাষায় শান, নেপথ্যে বঙ্গভঙ্গের গান। ভাষায় শান, নেপথ্যে বঙ্গভঙ্গের গান। সুকান্তবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। দেখো, আমি আবারও বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের
রাজনৈতিক জীবন এবং তার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু উনি কিন্তু পজিটিভ ভাবেন। কে কি ভাবলো সেটাতে তার কোনো যায় আসে না। এবং বহুবার এই তোমার প্যানেল থেকে শুরু করে বহু জায়গায় আলোচনা হয়েছে, এটা কিন্তু ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় জনজোয়ারকে তার দিকে নিয়ে আসতে পারে, তার জন্য কি কি ব্যবহার বা কিভাবে ব্যবহার করা যেতে পারে তার হিউম্যান রিসোর্সকে, মানে তাদের জনবলকে, বা কোন দিকে নিলে আরো বেশি করে মানুষ এই তৃণমূল কংগ্রেসের পাশে থাকবে, সেই বার্তাটা কিন্তু মুখের ভাষার মাধ্যমেই দেওয়া হয়। এবং তুমি এই কথাটা কিন্তু ঘটনা যে লক্ষ্মীর ভান্ডার যেটা দেখতে পাচ্ছ, তোমাকে দেখা যাচ্ছে ছবিতে, এটা কিন্তু ঘটনা। লক্ষ্মীর ভান্ডার অনেক বড় একটা জায়গা, যে জায়গাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন, বিরোধী দলও জানেন, যে তা তৃণমূল কংগ্রেসকে কিন্তু এগিয়ে রেখেছে এটা। কারণ মহিলাদের ক্ষমতায়নের বলো, মহিলাদের হাতে কিছু পয়সাগুলি রাখার জায়গাটা, যেটা কিন্তু গ্রাম বাংলার মানুষের ছিল, এবং সেইটাতে কিন্তু মহিলারা কিছু টাকা জমিয়ে রাখতো। সুতরাং সেই কারণে লক্ষ্মীর ভান্ডার কিন্তু একটা বড় গেম চেঞ্জার। বেশ, মূল বিতর্ক সভা ঠিক এই পয়েন্ট থেকে গেম চেঞ্জার। এবং তার সঙ্গে সঙ্গে দেবব্রতবাবু ঠিক বিতর্কের শুরুতেই ওপেনিং রিমার্ক রাখতে গিয়ে বলেছেন, বাঙালিদের হাতে বন্দুক তুলে দিলে বিদ্রোহ এবং কলম তুলে দিলে নোবেল পেতে পারে। আমি বলছি এখান থেকেই আমার প্রশ্নগুলো শুরু হবে। আমি শুধু দেবব্রতবাবুর কাছে একটা বিষয় জানতে চাইব, দেবব্রতবাবু আপনারা কিসের হুঁশিয়ারি দিচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর মঞ্চ থেকে বলছেন 27শে জুলাই থেকে ভাষা আন্দোলনের ডাক। ভাষা আন্দোলন মানে ভাষা আন্দোলন কি নিয়ে করছেন আপনারা? বাংলাদেশের ক্ষেত্রে আমরা ভাষা আন্দোলন দেখেছিলাম এবং তার পরবর্তী পদক্ষেপ কি কি হয়েছিল সেটা আমরা দেখেছিলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং এই ভাষা আন্দোলনের ডাক ডাকছেন, আর আপনি বলছেন বন্দুক তুলে দেওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জব্দ করে দেবো, স্তব্ধ করে দেবো। কিসের আজ দিচ্ছেন বলুন তো আপনারা? দেখুন, ভারতীয় যুক্তরাষ্ট্রে প্রতিটা রাজ্যকে নির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছে। কি ক্ষমতা দেওয়া হয়েছে? জব্দ করে দেওয়া, স্তব্ধ করে দেওয়ার? বলতে দিন ক্ষমতা দেওয়া হয়েছে। সেই নির্দিষ্ট ক্ষমতার বাইরে গিয়ে একটা রাজ্য থেকে বলা হচ্ছে নির্দিষ্ট একটা ভাষায় যদি কথা বলা হয়, নির্দিষ্ট একটা ভাষায় যদি লেখা হয়, তাহলে তাদের চিহ্নিতকরণ করতে খুব সুবিধা হবে। শুনুন, এই যে বলছি না, একদম হলোকাস্টিং বলে যাকে বলে, মানে এটা একটা জেনোসাইড তৈরি করা, মানে গণহত্যা তৈরি করা পূর্ব মানে প্লট। আমরা ইতিহাস চলে যাই না, সেই 1920-30-এর দশকে সেই ভয়ঙ্কর নাৎসি বাহিনী, তাদের ওইসব হিটলার এইসব যাই না, তারা ইহুদিদের কিভাবে মেরেছিল, কিভাবে খুন করেছে, এগুলো ইতিহাস হয়ে আছে। আর কাদেরকে মেরেছিল? কাদেরকে মেরেছিল? ইহুদিদের, মানে নাৎসি বাহিনী মেরেছিল। আর ইহুদিরা যে যারা ওই সময় তাদেরকে সহযোগিতা করেছিল মানে হিটলারকে, তারাও কিন্তু বাদ যায়নি, তাদেরকেও তারা ছাড় দেয়নি, তাদেরকেও গণহত্যা করা হয়েছিল, তাদের বিভিন্নভাবে নিপীড়ন অত্যাচার করা হয়েছিল। আমরাও সেটা বলছি যে বাঙালিরা এখন বিজেপি করছে বলে তারা ভাবছে আমরা খুব সেফ আছি, আলীবাবুরা ভাবছে সেফ আছে। আলীবাবুর জন্য তো আমার প্রতিদিন চিন্তা হয়, কারণ আলীবাবুর পেছনে যেখানে অর্জুন সিং দাঁড়িয়ে রয়েছে, সেখানে শুভেন্দু অধিকারী দাঁড়িয়ে রয়েছে। আপনি আপনার চিন্তাটা একটু করুন না দেবব্রত বাবু। আমি বলছি ভাষা আন্দোলনের ডাক দেওয়ার অর্থটা ঠিক কি? বাংলাদেশের ক্ষেত্রে আমরা ভাষা আন্দোলনের ডাকটা কি হয়েছিল সেটা আমরা দেখেছি, পরবর্তী রিপারকেশন কি হয়েছিল। আমি বলছি 27শে জুলাইয়ের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলনের ডাক দিচ্ছেন কেন? কোন আন্দোলন এটা? আপনাকে একটু নরেন্দ্র মোদীর না পুরনো ওই জীবনীতে একটু ফিরে গেলে ভালো হয়। যখন উনি মুখ্যমন্ত্রী ছিলেন একবার ওই গুজরাট অস্মিতার ডাক দিয়েছিলেন। গুজরাট অস্মিতার ডাক দিলে ঠিক আছে। আচ্ছা, আপনি এটা বলতে চাইছেন যে বিজেপি আর তৃণমূল একই মুদ্রার এপিট ওপিট, এটাই বোঝানোর চেষ্টা করছেন? শুনুন, কে এপিড ওপিড সেটা জনতা জনার্দন ঠিক করে, কে কাজ করছে মানুষের। আপনি গুজরাটের কথা বলছেন তাই জন্য বললাম। না, আমি উদাহরণ তো দিতে হবে। আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যান, আপনি তো টেস্ট করে নেবেন। বিজেপি তো টেস্টেড সারা দেশের মধ্যে। তৃণমূল কংগ্রেসও টেস্টেড, তৃণমূল কংগ্রেসও প্রুভেন। অবশ্যই টেস্টেড, প্রতিটা নির্বাচনে সেই তো ফলাফল বলছে। এখন বিজেপি চেষ্টা করছে তৃণমূল। এবং কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফলের পরে কি হয়েছে সেটাও মানুষ দেখছে, সেটা একটু স্বীকার করুন। হ্যাঁ, ঠিক আছে। কি দেখেছেন সেখানে? সোমেন বাবু, আমি আসছি। সোমেন বাবু, আমি জাস্ট এই আলোচনার ক্ষেত্রে দেবব্রত বাবুকে একটা কোশ্চেন করছি, আপনি উত্তর দেন। এটা হচ্ছে, অতি সম্প্রতি আমরা দেখেছি যে আমাদের আফসোস ছিল বাঙালি, ওই যে আপনি যে শুরু করলেন না যে পেন দিলে নোবেল পুরস্কার আসে পেনে, আর বন্দুক দিলে বিদ্রোহ হয়। তার চমৎকার উদাহরণ আমরা দেখলাম যে আমাদের বলা হয় বিপ্লবী আন্দোলনের আতুর ঘর মেদিনীপুর, সেখানে দেখলাম তার বিশ্ববিদ্যালয়ের
কোশ্চেন পেপারে সেখানে দেখলাম আমাদের বিপ্লবীদের সন্ত্রাসবাদী হিসাবে কোশ্চেন তুলে নিয়ে আসা হলো। এক, দ্বিতীয়ত আমাদের আফসোসের জায়গা ছিল বাঙালি শিক্ষাবিদ হন, বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষাগত ক্ষেত্রে, কিন্তু যে প্রশাসনিক দিক থেকে আমলা বা আইএস আইপিএস অফিসার হন না কম, তার একটা প্রচেষ্টা গৃহীত হয়েছিল। অতি সম্প্রতি একদম ওয়েস্ট বেঙ্গলে যে WBCS পরীক্ষা, সেখানে তাহলে কোন ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কি দেখব? তাহলে বাংলা ভাষাকে এখন যে অপশনাল করে দেওয়া হয়েছে, উর্দু ভাষাকে স্থান দেওয়া হয়েছে, হিন্দিকেও। সেখানে দাঁড়িয়ে হিন্দিকেও, তাহলে বাংলা ভাষাকে কি আবার ম্যান্ডেটরি করা হবে? বেশ, এই উত্তরটা আমি নেবো দেবব্রতবাবু থেকে, কিন্তু আরো একটা শুনে নিই। তার কারণ আলীবাবু কিছু প্রশ্ন করবে আপনাকে, আমি জানি আজ আপনি অনেক প্রশ্নের উত্তর দিতে একেবারে প্রস্তুত হয়ে এসেছেন। সৌমেনবাবু বলুন, শেষ করুন। আর একটা বলবো, এই ভাষা আন্দোলন আপনি আগামী দিনে উত্তরবঙ্গের শিলিগুড়িতে যে মহামিছিল হবে, সেখানে দাঁড়িয়ে এই একই উচ্চস্বর সেটা শোনা যাবে তো? আবার বেশ, একই আলীবাবু। উচ্চস্বর দার্জিলিং এ পাবে তো? আলীবাবু। দেখুন, দেবব্রত বাবু তৃণমূল কংগ্রেস থেকে যে কথাগুলো বলেন, এগুলোর কোনো সার কথা নেই। আমরা যেটা বলতে যাচ্ছি, দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কোনটা সার কথা নেই? 27শে জুলাই থেকে উনি ভাষা বাঙালি আন্দোলন স্বাধীনতা আন্দোলনে করবেন ছিলেন না? সেটা উনি আগে ক্লিয়ার করুক। উনি ক্লিয়ার করুক। আজকে শহীদ দিবস তো না, ওটা একটা হলো কলকাতায় ধর্মতলায় তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক শক্তি পরীক্ষা করলো, একটা রাজনৈতিক সমাবেশ করলো। আপনারাও করুন না, কে বারণ করেছে? আপনারাও তো উত্তরবঙ্গে করছেন, উত্তরকন্যায় করুন, কে বারণ করেছে? খুব ভালোভাবে করুন না, কেউ তো আটকায়নি আপনাকে। আপনারা তো কোর্টে যায়নি, তো কোর্টে তো আপনারা গেছেন, আপনাদের বন্ধুরা গেছে। আপনারা সঠিকভাবে হাইকোর্টের নির্দেশ মেনেছিলেন দেবব্রত বাবু? সেটা তো দেখুন দেখা গেছে। নির্দেশ মেনেছিলেন? হাইকোর্টের নির্দেশ মেনেছিলেন? নির্দেশ মেনেছিলেন? আপনি আগে বলুন না, নির্দেশ মেনেছিলেন? আচ্ছা, সত্যি 100% নির্দেশ মেনেছেন, সেটা তো পরবর্তীকালে আমরা দেখতে পাবো। শহীদ সমাবেশ ছিল রাজ্যের তৃণমূল কংগ্রেসকে। আমরা বলতে চাই, আপনি কোন ভাষা নিয়ে আন্দোলন করবেন? যে ভাষা ভারতবর্ষের তৃতীয় ভাষা হিসেবে পরিগণিত, একটা ইংরেজি, একটা হিন্দি, তারপরেই হচ্ছে আমাদের বাংলা। তাহলে বাংলা ভাষাকে এত সম্মান জানায় ভারত সরকার, আর উনি ভারত সরকারের আজকে উনি আন্দোলন করতে যাচ্ছেন, ভাষা আন্দোলন করবেন। এটা কি বাংলাদেশ পেয়েছেন নাকি উনি? ভাষা আন্দোলন হয়েছিল 71 সালে বাংলাদেশে। সেই সময় শেখ মুজিবুর রহমান আন্দোলন করেছিলেন এবং উর্দু থেকে বাংলায় আনার জন্য তিনি পূর্ব বাংলা স্থাপন করেছেন। আপনারা সকলে জানেন, নতুন বাংলাদেশ হয়েছে। আমি আসছি শোভনবাবু, তার আগে একটি ভিজুয়াল আপনাদেরকে দেখাবো, একটি ভিজুয়াল দেখাবো। সুকান্ত বাবুর কাছেও আমি আসবো এই ব্যাপারে। আমি বলছিলাম না, আমি একেবারে শোয়ের শুরুতেই বলছিলাম যে সব তো হলো, সব মানছি, বাংলা, বাঙালি অস্মিতা, পরিযায়ী শ্রমিক, বেকারত্ব, এবং সব থেকে বেশি ইন্টারেস্টিংলি আইটি সেক্টর, সেটাও নাকি আজকাল আইটির দিক থেকেও নাকি বাংলা 1 নম্বরে রয়েছে। একটি ভিজুয়াল আপনাদের সামনে রাখি, যেখানে আপনারা দেখতে পাবেন যে ঠিক এই 21শে স্মরণ করতে গিয়ে একদল আসছেন বাসে করে, এবং বাসে কি সুন্দর উত্তেজনা তাদের। একবার দেখাই আপনাদের, ভালো লাগবে আপনাদের, দেখুন। ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোশাররফ হোসেন তার টিম নিয়ে শহীদ দিবসে যাচ্ছেন। এই ছবিটা আপনাদের সামনে রাখছি। বলছি, আমার লাউড অ্যান্ড ক্লিয়ার প্রশ্ন, দেবব্রতবাবু, শহীদ স্মরণ হচ্ছে নাকি বিনোদন হচ্ছে বলুন তো? তার কারণ এইভাবে যারা আসছেন তাদের মধ্যে তো কোনো রকম, আমি 13 জন শহীদের যারা প্রাণ দিয়েছিলেন সেই সময়, তাদের জন্য বিন্দুমাত্র কষ্ট কোনো রকম দেখতে পাচ্ছি না তাদের মুখে। তারা হাততালি দিতে দিতে আসছেন, এবং যেসব গান, যে চটুল গানের নাচের সঙ্গে তারা একত্রিত হয়ে আসছেন, এটা কি তৃণমূলের কালচার যে 13 জন শহীদ যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য এই চটুল গান, তাদের জন্য এই চটুল নাচ? আমি সেই 13 জন শহীদকে সম্মান দিয়েই কোশ্চেনটা করছি। আমি দেবব্রতবাবুর কাছে আসবো, কিন্তু তার আগে একবার সুকান্তবাবুর রিয়াকশনটাও নিয়ে নেবো। সুকান্তবাবু, কি বলবেন? দেখো অঞ্জন, এরকম নাচ গান যদি না হয় তাহলে তো সেই আমাদের যে কর্মী, যাদের যে রাজনৈতিক দল, তারা তো উজ্জীবিত হবে না। এবং এই ধরনের গান, চটুল গান যত চলবে তাদের মধ্যে বৌদ্ধিক বিকাশ হবে,
এবং সেই সঙ্গে একটা আন্দোলনে যাবার যে ক্লান্তি, যে শহীদদের সেটা প্রতি মিটবে। ভালোবাসা, আবেগ, সেই আবেগটা আমাদের আরো আরো বেশি বেশি করে করে ঘনীভূত দেখতে, হবে। এবং এটা একটা মানে কোথাও গিয়ে অনেকে পিকনিক বলে, আমি একটা কথাই দেবতুকে বলতে চাই যে কর্মীরা নিশ্চিত কর্মীরা আসবে, কর্মীরা তো সব যে কোনো সবাই আসে, কিন্তু তাদের আচরণটা হয়তো পিকনিকের মতো কেন হয়, মানে আমরা তাদের আচরণটা তো হতেই পারতো যে মমতা বন্দ্যোপাধ্যায় প্ল্যাকার্ড নিয়ে চিৎকার করছে, যেটা আমাদের বাংলার গান, পশ্চিমবঙ্গের গান আপনারা তৈরি করেছেন, সেই গান গাইতো ওরা, তাও আমরা বুঝে নিতাম। তবে এই চটুল গানে নাচ তাদের কি উদ্দীপনার সঞ্চার করে, বা সেই শহীদদের প্রতি কি ধরনের আপনারা সম্মান জানাতে পারেন বলুন তো? এবং সুকান্তবাবু অত্যন্ত শ্রদ্ধাশীল, দেখুন কি সুন্দর করে নাচছেন ওনারা, শ্রদ্ধাশীলের সঙ্গে তারা শহীদ দিবস পালন করতে করতে আসছেন। আমি দেবব্রতবাবুর থেকে একটু উত্তরটা নেব। দেবব্রতবাবু, এটা কি শ্রদ্ধা হতে পারে? আপনাদের কাছে এটাই হয়তো শ্রদ্ধা হতে পারে। কি সুন্দর হাততালি দিতে দিতে নাচতে নাচতে আসছেন ওনারা, কি বলবেন? দেখো অঞ্জন, তোমার একটা সুবিধে কি আছে জানো, প্রতিদিন একটা রচনা মুখস্থ করে নাও, সেটা হচ্ছে গরু রচনা। আচ্ছা গরু রচনা যদি মুখস্থ করে রাখা যায়, তাতে সব রচনাতেই চালিয়ে দেওয়া যায়, ঠিক আছে? আচ্ছা, সেইটাই উদ্দেশ্য করে তোমায় বলেছি। হ্যাঁ, ওই সেই গরুরও 4টে পা, আর গাধারও 4টে পা, আর ঘোড়ারও 4টে পা, ঠিক আছে? আবার এবার বাঘেরও যেটা কিন্তু আসছে- 4টে পা হয়। অনুব্রত মণ্ডল বলছি তো। ধর্মতলাতে ঢুকতেই বাঘের মতো আসছেন তিনি। আবার দেখলাম উনি আবার বেরিয়েও যাচ্ছেন। যেখানে 15-20 লক্ষ মানুষ এলো, সেখানে একটা বাসে 50 জন 40 জন লোক ধরে, ওটা বিক্ষিপ্ত ঘটনা। ঠিক। না, আমি জানতাম আপনি এই শব্দটাই ব্যবহার করবেন, বিক্ষিপ্ত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। দেখানো উচিত ছিল যারা যারা কি ধরনের কথা বলা হলো। আমি কেন বলি বলুন তো দেবব্রত বাবু, যে আপনার চোখের আলো প্রকল্পটা সত্যিই খুব দরকারি। আপনি বিভিন্ন সময় বলেন না, প্লিজ শুনে নিন না দেবব্রত বাবু, আপনি খুব সুন্দর বিষয় উঠেছেন। দেখুন, চোখের আলো প্রকল্পের কথা আপনিই তো বলেন। আমি কেন বলছি বলুন তো চোখের আলো প্রকল্প আপনার দরকার? কেন বলি বলুন তো? তার কারণ আপনি হয়তো প্রথম দিকে দেখেননি যে 21-এর মঞ্চর ঠিক আশপাশটা টাইপি বাংলা প্রথমেই শব্দের কাটাকাটি অনুষ্ঠানে অঞ্জলি দেখিয়েছে। যদিও বা আমার চশমা রয়েছে, আপনার চশমাটা নেই, আপনার যদি চশমা থাকে একটু পড়ে নেবেন, অথবা চোখের আলো প্রকল্পে একটু নামটা লিখিয়ে নেবেন। আমি ওই ছবিটাও দেখিয়েছি এবং বিক্ষিপ্ত ঘটনার ছবিটাও দেখাচ্ছি, তার কারণ এটা তো সংবাদ মাধ্যমের কাজ, দুটোই দেখানো আমাদের কাজ। কিন্তু আরো একটা ছবি দেখাই দেবব্রত বাবু, আপনার আরো বলতে সুবিধা হবে, দেখান না, খুব ভালো লাগবে। আমরা চাই তো। আচ্ছা, আপনারা অনুপ্রবেশ নিয়ে কথা বলেন না? আচ্ছা দেখুন তো এই ছবিটা একবার চিনতে পারেন কিনা, দেখুন তো এনাকে চিনতে পারেন? আমি প্যানেলে থাকা প্রত্যেককে জিজ্ঞেস করছি, দেখুন তো এই ভদ্রমহিলাকে চেনা যায়? দেখুন বলুন। ওই তো গরু রচনার অংশ, গরুর 4টে পা, এই রে, তার একটা পা। আসুন, এই তো গরুর 4টে পা, একটা পা। নিয়ে আসতে বলবো। চিনতে পারছেন এই ভদ্রমহিলাকে? সুকান্তবাবু চিনতে পারছেন? সুকান্তবাবু চিনতে পারছেন? আলিবাবু চিনতে পারছেন? হ্যাঁ, আলিবাবু নামটাও বেশ সুন্দর। বলতে থাকুন। হ্যাঁ শুনুন, নামটাও রাবড়ি বেশ খেতে খুব সুন্দর। ভালো, জানেন তো? কিন্তু রাবড়ি যদি আপনাকে রোজ দেওয়া যায় না, আমাকে একটা প্রশ্ন শুধু একটু উত্তর দিয়ে দেবেন, আমাকে একটা প্রশ্ন শুধু একটু উত্তর দিয়ে দেবেন দেবব্রত বাবু। লাভলি খাতুন এখানে কি করছে? হ্যাঁ, লাভলি লাভলি খাতুন বৈবাহিক সূত্রে, বলছি তো, বৈবাহিক সূত্রে তিনি ভারতবর্ষে এসেছেন, যে সূত্রে আপনারা দেখেছেন। আচ্ছা, 21শে জুলাইয়ের সঙ্গে বৈবাহিক সূত্র আজকাল কাজ করছে? না, আপনার এই তো বলতে দিন না, বলতেই তো দিচ্ছি। বিতান অধিকারী স্ত্রী বাংলাদেশ থেকে এসে নাগরিকত্ব পেয়েছে, আপনি বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে লাভলি খাতুনের তুলনা করছেন? আপনার লজ্জা হওয়া উচিত। কি বলছেন? কি বলছেন? এটা আমি সেন্সর করছি। এটা আমি কোনোভাবেই আমার শো থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছতে দিতে পারবো না। আই এম সো সরি। বিতান অধিকারী স্ত্রীর সঙ্গে আপনি লাভলি খাতুনের তুলনা করছেন? উপস্থিত ভাবা যায়? আমি সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু কিছু বলতে চাইছেন? সুকান্তবাবু কিছু বলতে লাভলি চাইছেন? খাতুন একটা অনুপ্রবেশকারী, তাকে কি করে নিয়ে আসা হলো? আর বিতান অধিকারীর স্ত্রীকে, তার মাকে, ঠিক আছে শহীদ হচ্ছেন, ঠিক আছে নিয়ে আসছেন, ভালো লাগবে। সুকান্তবাবু কিছু বলছেন। আর একটা কথা শুনুন, আপনি ইনপুট পাবেন। এই 21 থেকে দেবব্রতবাবু, আপনি ইনপুট 2025 পাবেন, সালের ভালো লাগবে মধ্যে আপনার। প্রায় শুনুন না একবার, 300-350 মানুষ খুন হয়েছে। তাদের পরিবারের, শহীদ পরিবারের এই লোকগুলোকে কোথায় নিয়ে আসা হলো বলুন? আমরা কিন্তু বিজেপির পক্ষ থেকে বুঝতে পেরেছি। শহীদ দিবস পালন করছি কোথায়? খড়গপুরে। আমাদের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি কিন্তু খড়গপুরে আপনার শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন শহীদ পরিবারের প্রতি। এটা আমরা সকলেই জানি। তাহলে আর মমতা ব্যানার্জির এই শহীদ দিবস, এটা তো দেখলাম পাগলু ড্যান্স। সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, দেখো, মানে আমি তো মাঝে মাঝে খুব হয় যে
কেউ বয়সে বড় হলেও রাজনীতিতে যার প্রচুর মানে সম্মান করাতে তাকে আমরা প্রণামও করি। মাঝে মাঝে কম্পারিশন গুলো এরকমও হয় যে একজন বয়সে বড় কিন্তু রাজনীতিতে আরো বেশি প্রাজ্ঞ, তাকে আমি প্রণাম করছি, ঠিকই আছে, এটাও রাজনৈতিক সৌজন্যতা। কিন্তু এই যে লাভলি খাতুন যেভাবে মঞ্চ আলো করে তো বসেননি, মঞ্চের নিচেই আছে। এরা যদি বাংলাদেশের নাগরিকরা এভাবে আসে অঞ্জন, আমরা কি আদৌ চাকরি করতে পারবো? মানে আমরা চাকরি ব্যবসা মানে ওনাদের তাহলে নিয়ে আসা হোক। আর ভাষা আন্দোলনের গভীরতা, তার সিগনিফিকেন্স, তাৎপর্য অত্যন্ত গভীর। সেই ভাষা আন্দোলনকে এইভাবে যখন তখন ব্যবহার করা যায় না। 21শে ফেব্রুয়ারির জন্য কত মানুষের প্রাণ বলি হয়েছে। আমার রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? কমলা বীরভূমকে ভুলে গেছি, বীরভূমের ভাষা আন্দোলনকে ভুলে গেছি। বীরভূমের ভাষা আন্দোলন, শিলচরের ভাষা আন্দোলন, কমলা ভট্টাচার্য সহ শহীদ হয়েছেন, যার নামে ভাষা শহীদ স্টেশন হয়েছে। ওরা আমাদের ভাষাকে, ওদের ভাষা, আমরা ওদের খুব অবজ্ঞা করি, ওদের ভাষাকে, যারা এই কাছাড় অঞ্চলে ভাষা বলে, সিলেটি, কিন্তু তারা ভাষাকে যেভাবে ভালোবাসে, আসাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হওয়াতেও তার বাংলাতে লেখা আছে তার মূল যে এন্ট্রান্স সেখানে। সুতরাং আমাদের ভাষা আন্দোলন শেখাতে হবে না, ভাষা আন্দোলন তাচ্ছিল্যের বিষয় না। সুতরাং ভাষা আন্দোলন করব, হঠাৎ করে বলে দিলাম একটা প্রতিবেশী দেশের কোনো একটা মানে স্লোগানকে চুরি করে নিলাম, এটা কি চলছে? আর লাভলি খাতুনের মতো লোকরা তো, তুমি তো ভুল বললে অঞ্জন, তুমি তো অনেক জানো না, এখানে অনেক বাংলাদেশি রয়েছে। শান্ত ভৌমিক উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় মাস কমিউনিকেশন ডিপার্টমেন্টের অতিথি অধ্যাপক, তিনিও থাকতে পারেন। ওই ছবিটা মিস করেছো, নিয়ে দেবতাকে পাঠিয়ে দিও। অসীম সরকার, না সুকান্ত বাবু, দেখুন আমার আমাকে এখনই আমার না বলে বসে যে আপনিও গরুর রচনা পড়েছেন। ওনার এই সময় উনি এগুলোই মনে করতে পারছেন, তার কারণ ওনার কাছে অত কোনো যুক্তি নেই। সৌম্যবাবুর কাছে যাবো। সুকান্ত বাবুর সঙ্গে শুধু একটা লাইন যোগ করে দেবো, যে জানার জন্য দেবব্রত বাবুকে, যে ভাষা আন্দোলন একটা নিরন্তর প্রয়াস, অন্তত ভারতীয় যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে। আমরা যারা দীর্ঘদিন ধরে বাংলা ভাষা চর্চার আন্দোলনকে প্রসারিত করবার জন্য শুধুমাত্র ভারতবর্ষ যে বিভিন্ন রাজ্যগুলিতে প্রাদেশিক এখানে বসবাসকারী মানুষ, তারা তাদের নিজেদের আন্দোলনকে নিজেদের পথেই করেছে এবং ইনফরমেশন নেই বলে উনি জানেন না। আজ কর্ণাটকে হচ্ছে কন্নড় ভাষার পরে দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা স্বীকৃত হয়েছে। রাজস্থানে বাংলা ভাষা পড়ানোর জন্য তারা ধর্ণা দেওয়া হয়েছে, ওখানে বাঙালি ভাষাভাষী মানুষ। ছত্তিশগড়ে এবং যেখানে একসময় উদ্বাস্তু যেখানে পাঠানো হয়েছিল বাস্তার দণ্ডকারণ্য, সেখানে বাংলার অস্তিত্বের জন্য লড়ছে মানুষ। অর্থাৎ এটাকে আমি যে বললাম যে কোন বিষয়টাকে রাজনীতির পাল্লায় নিয়ে এসে জলটা মাপতে পারেন উনি। অর্থাৎ সেজন্য কাকে কখন ব্যবহার করতে হয়, সেই যে গেমটা, সেই গেমটা ভালো খেলতে পারেন দেখেই গেম চেঞ্জার। ঠিক, আমি আলিবাবুর কাছে যাবো। আলিবাবু বলুন। যেটা বলা হলো, তৃণমূল পার্টির পক্ষ থেকে ভাষা নিয়ে ওরা আন্দোলন করবে। ওদের ভাষা নিয়ে আগে আন্দোলন করার আগে পরিবেশটা আগে দেখি, তারপরে আমাদের বক্তব্য। লাভলি খাতুন ওখানে কি করছে? হ্যাঁ, লাভলি খাতুন ওখানে কি করছে? সেটাই তো বলছিলাম যে লাভলি খাতুন একটা অনুপ্রবেশকারী প্রমাণ হয়েছে। তিনি তাকে অ্যারেস্ট করা উচিত ওখানটায়, তাকে অ্যারেস্ট করা উচিত। সে কি করে মমতার ওই শহীদ দিবসের মিটিং এ এসে উপস্থিত থাকে, তাকে অ্যারেস্ট করা উচিত। এবং যারা তাকে নিয়ে গিয়েছে নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত তাদেরও। আপনারা একজন অনুপ্রবেশকারীকে কি করে এখানে মঞ্চে বা আশেপাশে নিয়ে ঘোরাচ্ছেন, এটাই হলো আমাদের প্রশ্ন। সেই জন্য তৃণমূলের যে সরকার, এটা হলো অনুপ্রবেশ দ্বারা সরকার। ও তৃণমূলের সরকার জঙ্গিবাদের সরকার, তৃণমূলের সরকার বিচ্ছিন্নতাবাদীদের সরকার, তৃণমূলের সরকার রোহিঙ্গাদের সরকার। আজকে সেটা প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় লাভলি খাতুনকে সেখানে হাজির করে। সেই জন্য আমরা বলছি এই সরকারকে তুরন্ত আমাদের বাংলা থেকে নিষ্কাশন করতে হবে, সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে। এটাই হলো এই মুহূর্তে আমাদের প্রাসঙ্গিক, এই মুহূর্তে আমাদের বক্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলা থেকে সরানো হোক, তা না হলে বাংলা বাঁচবে না। বাংলা অনুপ্রবেশকারীদের কেন্দ্র হয়ে দাঁড়াবে, বাংলা ভারতবর্ষের
খতরনাক একটা রাজ্যে পরিণত হবে, যার দায়ী হবে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। পরিষ্কার কথা, অবিলম্বে লাভলি খাতুনকে গ্রেপ্তার করতে হবে, এটাই হলো আমাদের প্রথম প্রতিক্রিয়া। দেবব্রত বাবু, হ্যাঁ, আমি সুকান্ত বাবুকে দিয়ে শুরু করি। সুকান্ত বাবুর কথা রেস্ট টেনে বলতে হয়, মোটামুটি বিগত 100 বছর ধরে তৃণমূল সরকার দেশের বর্ডার গুলো পাহারা দিয়ে আসছে। ঠিক 100 বছর ধরে বর্ডারে ঠিকঠাক পাহারার কাজ করছে না বলে এইসব অনুপ্রবেশ গুলো ঘটছে। সেই জন্য আমরা ধিক্কার জানাই। ঠিক আছে, ঠিক আছে। এবার 86% যেখানে মানুষ বাংলায় কথা বলে, সেই ভাষার ওপর যদি আঘাত নেমে আসে, সেই আন্দোলনটা কি আমার পাশের বাড়ির লোক এসে করবে? সেটা তো আমাকেই করতে হবে। আমার ওপর যদি আঘাত আসে, আন্দোলনটা কে করবে? আমার পাশের বাড়ির লোক এসে করবে? আমাকেই তো করতে হবে। আর যেই যে বললেন বাংলাদেশের স্লোগান, আমি তো কবি নজরুল নিশ্চয়ই পড়েছেন, কাজী নজরুল পড়েননি? পূর্ণ অভিনন্দন কবিতাটা কাদের লেখা? হ্যাঁ, সেখানে একটা লেখা আছে সব মানছি। দেবব্রত বাবু, কি হয়েছে? আপনি তো 93 সালে বলেছিলেন গতকাল যে আপনি 93 সালে নাকি সেখানে ছিলেন। আপনি তখন ছাত্র যুব নেতার সঙ্গে সম্মত যুক্ত ছিলেন, আপনি যদি খুব ভুল না হয়। আমি বলছি সিরাজুল হককে চেনেন? নির্মল বিশ্বাসকে চেনেন? নির্মল বিশ্বাস, সিরাজুল হক চেনেন? না, বলুন। চিনতে পারছেন না? সে কি? বলুন না, বলুন। তারাই তো সবাইকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ বাঁচিয়েছিলেন, জানেন না? ভুলে যাওয়ার চেষ্টা করছেন। নবান্নে তাদের পাশে দুজনের ছবি দেখেননি আপনারা? সিরাজুল হক, নির্মল বিশ্বাস আজ 21শে জুলাইয়ের মঞ্চে কোথায়? হলো আমি বলি এবার বলি। আচ্ছা, চিনতে পেরেছেন? চিনতে পেরেছেন। তার মানে তাহলে আপনার মনে পড়েছে। আমরা এই কথাটা শুনতে চাইছিলাম। এই কথাটা আলিবাবু দাঁড়ান, আলিবাবু দাঁড়ান। আপনি বসে থাকুন, বসে থাকুন, অসুবিধা হবে না হলে। শুনুন, তার মানে সেই সময় একজন প্রকাশ্য রাস্তায় খুন করার চেষ্টা হয়েছিল, এটা ঠিক? 21শে জুলাইয়ের মঞ্চে কোথায়? কে অস্বীকার করেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার পরিকল্পনা করা হয়নি, কেউ অস্বীকার করেছেন? কেউ অস্বীকার করেছেন? কাউকে বলেছেন? কেউ কারো কাছ থেকে শুনেছেন যে তাকে খুনের পরিকল্পনা করা হয়েছিল? এরকম যাবতীয় বিষয় অভিযোগগুলো কেউ ফেলে দিয়েছে? কমিশনের রিপোর্ট কোথায়? আপনি তো আজ অব্দি কমিশনের রিপোর্টটাই রাখতে পারছেন না। গতকাল কমিশনের রিপোর্ট নিয়ে কথা হয়েছিল, কমিশনের রিপোর্ট কোথায়? আপনাকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কোথায় কমিশনের রিপোর্ট? দেখান না কমিশনের রিপোর্ট কোথায়? সিরাজুল হক কোথায়? নির্মল বিশ্বাস কোথায়? আগে আপনি উত্তর দিন। নির্মল বিশ্বাস কে? নির্মল বিশ্বাস কে? সিরাজুল হক কে? নির্মল বিশ্বাস কে? সিরাজুল হক কে? আপনি উত্তরটা দিন। আগে আপনি বলুন না, সিরাজুল হককে আপনি চেনেন? নির্মল বিশ্বাসকে আপনি চেনেন? আপনি নির্মল বিশ্বাসকে চেনেন? সিরাজুল হককে আপনি চেনেন? হ্যাঁ কি না বলুন না। আপনি আগে আমার উত্তরটা দিন না। আপনি আমার প্যানেল সেশনে এসেছেন, আমার প্রশ্নের উত্তর আপনি দেবেন, আপনার প্রশ্নের উত্তর আমি দেব না। আমার প্রশ্নের উত্তরটা আপনি দিন না। আপনি প্লিজ আমার উত্তরটা দিন। নির্মল বিশ্বাসকে, সিরাজুল হককে তারা বাঁচানোর চেষ্টা করেছিল তো? মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচানোর চেষ্টা করেছিল তো? মনে পড়েছে তো? করেছিলেন তো? তারা কোথায়? আরে তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় খুনের চেষ্টা করা হয়েছিল? তারা কোথায়? আরে আইন ব্যবস্থা আমি কি বলবো? একজন চাকরি আইন সাধারণ লোক কি বলবো? তারা কোথায়? এই তো মুশকিল। মঞ্চে কোথায়? আরে শুনুন, না মঞ্চে দেখা যাচ্ছে না। আপনি সিরাজুলকে পাবেন না, আপনি মনীশ গুপ্তকে পাবেন। কেন বুঝতে পারছেন না অঞ্জন বাবু? তার মানে বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা মঞ্চে রাখবে না, রাখবে হলো মনীশ গুপ্তকে। বুঝতে পেরেছি সুকান্ত বাবু, আপনি বলুন। ওনারা নির্মল বিশ্বাসকে এখন চিনতে পারছেন না, সিরাজুল হককে চিনতে পারছেন না, মনীশ গুপ্তকে চিনতে পাচ্ছেন, সিরাজুল হককে চিনতে পাচ্ছেন না, নির্মল বিশ্বাসকে চিনতে পাচ্ছেন। বলছি তো, আপনি তাহলে স্বীকার করুন মমতা ব্যানার্জি খুন করার চেষ্টা হয়েছিল। আপনি আগে যেটা করবেন সেটা হচ্ছে আপনি বাড়ি গিয়ে প্রথম তৃণমূল কংগ্রেসের চোখের আলো প্রকল্প এবং তার সঙ্গে সঙ্গে ব্রেনোলিয়াটা একটু খাবেন। একদম বুঝে গেছি। সুকান্ত বাবু প্লিজ বলুন। সুকান্ত বাবু বলুন। আমি দেবতার প্রশ্ন উত্তরগুলো তন্ময় হয়ে শুনি, আমার বেশ মজা আনন্দ সবই হয়, কিন্তু আমার প্রশ্ন অনেকগুলো জায়গায় যে সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বাঁচিয়েছিল সেই তাদেরকে আজকে এই মঞ্চে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায় সেই মঞ্চে বাঁচানো মানে খুনের চেষ্টা হয়েছিল। আমাদের বিরুদ্ধে কথা বলে সুকান্ত বাবু আপনার বক্তব্য শুনছেন আর আপনি সুকান্ত বাবু তো শুনুন, ভালো লাগবে। আমার একটা ছোট্ট দেববন্ধু আপনার অনুমতি নিয়ে আমি বললাম, যে দল মানে এই শহীদদের মারার পেছনে তাকে আপনারা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বানিয়ে মঞ্চে তুলে শহীদ দিবস পালন করছেন, সেই রক্তটা কি এত তাড়াতাড়ি ভুলে গেছেন? সেই শহীদদের রক্ত আজকে শহীদরা তো স্বর্গে গিয়েও শান্তি পাচ্ছে না।
আপনারা নামটা জিতছেন তাই জন্য না। আজকে বোধহয় বৃষ্টিও হয়নি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্মত সেটা বুঝতে পেরেছিলেন। আমার প্রশ্ন, একটু না। ডিম ভাত হোক, এত বড় সভা হোক, তিনি আরো বেশি করে মানুষকে প্রভাবিত করুন। একটু আগে টিমের আমরা সেটটা কেন আলোচনা শূন্যের করছিলাম। মতো জানেন? প্লিজ একটু বলতে দিন না টিমের দেবব্রত বাবু। টিমের আচ্ছা, সেটটা কেন দেবব্রত শূন্যের একটু মতো বলুন। জানেন? এটা আপনি একটা কথা বলুন দেবব্রত বাবু। এটা আপনি নিশ্চয়ই- uninterrupt আপনি- নয় তো? আপনি- আপনি না আনইন্টারাপ্ট নয়, কিন্তু কথাটা তো বলতে দিন। আপনার প্রত্যেকটি কথায় যদি এবার সবাই বলতে শুরু করে দেয়, আপনি বলতে পারবেন, আচ্ছা, তখন বলুন। তো আপনি বলতে শুরু করবেন, আপনার প্রশ্নগুলোর উত্তর দেওয়া বলুন, হচ্ছে না। বলতে দিন, পেশেন্স রাখুন। বলুন। সুকান্ত বাবু বলুন। আমি অল্প কথাই বলবো যে শহীদের মঞ্চ, শহীদদের সম্মান জানানোর জন্য আমার প্রশ্ন, সেখান থেকে রাজনৈতিক বক্তব্য থাকবে, ভবিষ্যতের একটা রূপরেখা থাকবে, কিন্তু মানুষ বোধহয় এরকমই স্বার্থপর। মানুষ বোধহয় স্বার্থপর হয়, কারণ সেই দিন সেই বন্দুকের নলটা যদি ওনার দিকে তাক করানো ছিল, ঠিক, সেদিন ঠিক। যদি ওই দিন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পেতাম না। তাদের কথা এত সহজে মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যান। তিনি কিভাবে মানে মানবিক মুখ্যমন্ত্রী হন, এই কারণেই হয়তো মানবিক মুখ্যমন্ত্রী হতে পারেন না। হয়তো হ্যাঁ, আপনি বলবেন ইভিএম এর জোরে আপনারা, এটা তো ঠিক, জনতা জনার্দন যেদিকে ভোট দেবে, এবার ভোট প্রক্রিয়াও তো আপনারা চালাতে দেন না। মানে সব জায়গায় মানবিক নির্বাচন মুখ্যমন্ত্রীর মুখ- কমিশনকে ডাইরেক্ট থ্রেট করা হচ্ছে। একবার চিন্তা করে দেখুন সুকান্ত বাবু, নির্বাচন কমিশনকে বলছে যে ঘেরাও করা হবে। আমি জানি না একজন মুখ্যমন্ত্রী এরকম কোনো কথা বলতে পারেন কিনা প্রকাশ্য মঞ্চ থেকে, তার কারণ এটা তো একটা গরিমার বিষয় যে একজন মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্য সভা থেকে নির্বাচন কমিশনকে বলছেন ঘেরাও করতে, সরাসরি নিদান দিচ্ছেন, সমর্থকদের বলছেন বাড়ি বাড়ি গিয়ে বিজেপিদের বাড়ি ঘেরাও করতে। এটা কি কালচার শুরু হলো বাংলায়? রাজীব কুমারের ইয়েটা ভুলে গেলে আমি যে আসছি, আলিয়া। অনশন এরকম করে পৃথিবীর ইতিহাসে দেখেছো কোন পুলিশ কমিশনারদের জন্য মানে 30 সেকেন্ড টাইম অবস্থান নেবো। করতে হয় অন্য? তো রাজীব কুমারের জন্য 30 সেকেন্ড করেছিলেন। নেবো। ঠিক। নতুন তো কিছু নেই, নতুন কিছু নেই, সমস্যা এক জায়গায়। আমরা নিজেরা এখনো অবধি যোগ্য হয়ে উঠতে পারছি না। আমরা এভাবে ট্রেনে, বাসে, লঞ্চে চেপে লাফালাফি করতে যাচ্ছি, কিন্তু আমরা জানি না এর কি প্রয়োজনীয়তা। শহীদ দিবস হবে শান্ত, স্নিগ্ধ, তার মধ্যে একটা অন্য জায়গা থাকবে, যেটাকে এমনি হাইজ্যাক করে নেওয়া, এমনি আপনারা ঋণী কংগ্রেসের কাছে, তারপরে আপনারা এটা নিয়ে শহীদের কোন রকম কালকে বলে দিয়েছি কেন ঋণী নয়। আপনি আমি- কংগ্রেস নেতা হলে উত্তর আমি দিতাম। আসবো। আলিবাবু বলুন, আলিবাবু শেষ করুন। না না, এই খাদ্য আন্দোলনের নেতা যেটা বলার, যেটা বলছি উত্তরটা নেব। যে দেখুন, তৃণমূল কংগ্রেস আজকে যে শহীদ সভা যে আয়োজন করেছে, এটা শহীদ সভাকে অপমান করা হয়েছে, শহীদ পরিবারকে অপমান করা হয়েছে বলে আমরা মনে করি। আমরা যেটা মনে করছি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 2026 সালে মমতা বন্দ্যোপাধ্যায় আর এই ধর্মতলায় শহীদ সভা করতে পারবে না। ভারতীয় জনতা পার্টির সরকারে আসবে, আর তৃণমূল কংগ্রেসের শহীদ সভা বর্তমানে কংগ্রেস যেরকম করে করছে একটা গাছের তলায়, একটা মোড়ে, তাদের এই দশা হবে। ঠিক। তারা করতে শুভেন্দু পারবে না। অধিকারী আজ এটাই উত্তরকন্যা অভিযান last থেকে শহীদ সভা, ঠিক কি শহীদ বক্তব্য সভা। রাখলেন সেই প্রতিবেদনটা একবার আপনাদের সামনে আগেও রাখছি, dance করে শহীদ তারপর সভা, একেবারে কিন্তু অন্তিম হবে না। রাউন্ডের দিকে যাব। বন্ধ। দেখুন, শুভেন্দু অধিকারীর আজ উত্তরকন্যা অভিযান ছিল, সেই বিষয়ে প্রতিবেদন দেখবো। দেখুন। আজ 21শে জুলাই, তৃণমূলের শহীদ দিবস, যাকে কেন্দ্র করে ধর্মতলায় হাজার হাজার কর্মী সমর্থক ও নেতৃত্বদের নিয়ে সভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা সভামঞ্চ থেকে একদিকে যখন বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন বসে নেই গেরুয়া শিবিরও। হাঁসখালি থেকে সন্দেশখালি, মাটিগাড়া থেকে আরজিকর, কসবা থেকে কালিয়াগঞ্জ, পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক নারী নির্যাতনের প্রতিবাদে এবং কন্যা সুরক্ষার দাবিতে সোমবার উত্তর কন্যা চলো অভিযানের ডাক দেয় বিজেপি যুব মোর্চা। দিতে পেরেছে, শিল্প করতে পেরেছে। উত্তরবঙ্গে হসপিটালগুলোতে নিউরোলজিস্ট নেই। মোদিজি এইমস করতে চান, উত্তরবঙ্গে জায়গা দেয় না। এদের তাড়াবেন না। 3 দিন আগে বলছে রাজবংশীরা হিন্দু না মুসলমান, মতুয়ারা হিন্দু না মুসলমান। রাজবংশীরা কি বলুন, বলুন, জোরসে বলুন, জোরসে বলুন। হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, এই মহিলাকে, তার বর্বর দলকে
উপড়ে ফেলতে হবে, ছাড়ার কোনো সিন নেই। সোমবারের কর্মসূচিতেও বাধাপ্রাপ্ত হতে হয় বিজেপিকে। অভিযোগ, শিলিগুড়ি পুলিশ কমিশনারেট প্রথমে উত্তরকন্যা অভিযানের অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে শর্ত সাপেক্ষে অনুমতি নিয়ে আসে গেরুয়া শিবির। আদালতের নির্দেশ মেনে ফুলবাড়ি ফুটবল মাঠে মঞ্চ বাঁধতে গিয়েও বাধার মুখে পড়তে হয় বিজেপিকে। স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা মঞ্চ বাঁধতে বাধা দেয় বলে অভিযোগ। যদিও পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে পুলিশ পিকেট বসিয়ে মঞ্চ বাঁধার কাজ সম্পন্ন হয়। উত্তরবঙ্গে প্রকৃতি মা যা দিয়েছিল সব লুট করেছে এরা। নদী আছে, বালি আছে, হ্যাঁ কি না বলুন? বালি আছে, জঙ্গলে গাছ আছে, তরাই ডুয়ার্সে পাথর আছে, পাহাড় থেকে প্রচুর গোর্খারা এসেছেন। এক কথায় কি বোঝানোর চেষ্টা করলাম তা হলো, এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি বোঝানোর চেষ্টা করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্য সরকার বিভিন্ন রকমভাবে দুর্নীতি করছে এবং দুর্নীতি প্রসঙ্গে বারংবার যেভাবে শান দেওয়ার চেষ্টা করছে বিরোধী শিবির, সত্যি সেক্ষেত্রে সাধারণ মানুষটাকে কতটা অ্যাকসেপ্ট করছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। কিন্তু অন্যদিকে যে বামেদের বিরুদ্ধে আজ 21শে স্মরণ হলো, সেই বামেদের থেকে মোহাম্মদ সেলিম কি বললেন দেখাবো। নতুন কোনো কিছু সৃষ্টি করে না, কারণ এটা বার্ষিক এবং দাস হওয়া হয়ে গেছে। সারা বছর ধরে বোমাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, চুরি করবে, দুর্নীতি করবে, লুট করবে, ভোট কেন্দ্রতে কাউকে যেতে দেবে না, শাসাবে, শিশু খুন করবে, নিজের দলের লোকজনকে খুন করবে, পুলিশের পরিবারকে ধরে বাপ মা বোনকে ধরে অপমান করবে। তো তাকে তো একদিন আনন্দ ফুর্তি করার জন্য একটা সুযোগ দিতেই পারেন মমতা ব্যানার্জি, এবং সেই আয়োজনই হয়েছিল ডিজে সহকারে, যদিও নাম দেওয়া হয় শহীদ স্মরণে। এবং শেষ মুহূর্তে আমাদের কনক্লুশন পয়েন্টটা ঠিক কী, যেখান থেকে আমি প্রত্যেকের কাছে স্ট্যান্ড পয়েন্টের দিকে যাব। মূল বিষয় শহীদ দিবস, কিন্তু সেই শহীদ দিবসে শহীদ স্মরণে ডিজে গান চলছে, চটুল গান চলছে, পাগলু ডান্স চলছে, এবং তার সঙ্গে সঙ্গে এই শহীদ দিবসকে স্মরণ করে লাভলি খাতুনের মতো অনুপ্রবেশকারীরা এ রাজ্যের বুকে প্রবেশ করছেন। তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করা হচ্ছে না, এবং শেষ বেলায় যে বামেদেরকে নিয়ে এত কিছু করবার কথা, যে বামেদের জন্য আজকে এই শহীদ স্মরণ, তারাই আজ বুমেরাং হয়ে বিজেপি হয়ে গিয়েছে। একটা বক্তব্য, আমি বলছি সিম্পল একটা বক্তব্য, যেখান থেকে প্রায় অন্তত 3 মিনিট তিনি বক্তব্য রেখেছেন বামেদের বিষয়ে, আপনারা শুনতে পাবেন না। আমি প্রত্যেকটি বক্তব্য পুঙ্খানুপুঙ্খ শুনেছি। সেখানে মূল টার্গেট শুধুমাত্র বিজেপি, বাংলা আর বাংলা অস্মিতা। তাহলে 21শে জুলাইকে আলাদা করে ঘটা করে কি বোঝানোর চেষ্টা করলেন সাধারণ মানুষকে? সবটাই কি অন্তত সোমেনবাবুর ভাষায় ডোল পলিটিক্স? আমি এখান থেকে প্রত্যেকের কাছে যাব। আমি প্রথম সুযোগই দেবো, দেবব্রতবাবু অনেকক্ষণ ধরে হাত তোলা আছেন, অনেক কিছু বলার রয়েছে, কিন্তু আমি সময় দিতে পারবো শুধুমাত্র 1 মিনিট। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। বলুন। আশা করি সবার খাদ্য আন্দোলনের শহীদ নুরুলকে মনে আছে। নুরুলের মা কি পরিস্থিতিতে ছিলেন সেটা আপনারা সবাই জানেন। তাকে কি সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এটা সবার জানা। এই যে 13 শহীদ মারা গেছিলেন, তাদেরকে প্রত্যেক বছর তাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় সম্মান জানায় এবং আর্থিকভাবে তারা যাতে স্বাবলম্বী হয়, বিভিন্ন জায়গায় চাকরি বাকরি ইত্যাদি তাদের স্বাবলম্বী করে দেওয়া হয়েছে। আর এই যে শুভেন্দু অধিকারী যে কথা বলছিলেন, শুভেন্দু অধিকারী হলেন বিজেপি শনি, রাহু, কেতু, সাড়ে সতী, কালসর্পদোষ সব। কারণ 2020-তে যখন উনি যোগ দেন, তারপর থেকে বিজেপির গ্রাফ ক্রমশ পড়তে থাকছে এবং তাদের সিটও কমছে, এবং মানে যারা সঙ্গী সাথী রয়েছে তারা ছেড়ে বেরিয়ে যাচ্ছে। আর এখন আলীবাবু এখন মামার বাড়ির আবদার তো প্রত্যেকদিন বসে বসে করেন, এখানে করবেন, তাতে কোনো দোষ নেই। আর এই যে শিক্ষার ব্যান বলছিলেন না, নীতি আয়োগের রিপোর্ট থেকে বলছি, দেশের মধ্যে ভালো করে শুনে রাখুন, নীতি আয়োগের রিপোর্টে সব থেকে বেশি আইএএস মহিলা আমাদের রাজ্য থেকে গেছে। যদি বিশ্বাস নয়, নীতি আয়োগের লাস্ট রিপোর্টটা আপনারা পড়ে নিন। এইটাই হচ্ছে কন্যাশ্রীর সাফল্য। আমাদের রাজ্য থেকে সব থেকে বেশি মহিলা আইএএস অফিসার হবে এই শিক্ষাবর্ষের, শেষ শিক্ষাবর্ষে। আমি আর সময় দিতে পারছি না, আমি একেবারে অন্তিম দিকে যাচ্ছি। আমি আলীবাবুর কাছে যাবো। আলীবাবু, শুধুমাত্র আমার একটা বিষয় একটু ইনক্লুড করে আপনার কাছে যাব। আমার সত্যি খুব ভাবতে অবাক লাগে, এই নীতি আয়োগ নিয়ে দেবব্রত বাবুদের মতো তৃণমূল সমর্থকেরা বারংবার গালমন্দ করেন, বারংবার খেওর করেন। তার কারণ নীতি আয়োগের রিপোর্টে নাকি অনেক ভুল থাকে। এই তো সম্প্রতি যেটা হলো, বিহারের মানচিত্র, বাংলার বিভ্রাট, এই সব কিছুই
আপনারা দেখেছেন, কিন্তু এই নীতি আয়োগকে আবার তারা কোট আনকোট করে বলছেন। এই দেখুন, দেবব্রত বাবু, আপনি আবারও উজ্জীবিত হচ্ছেন। আমি বুঝতে পারছি আপনার রাগ হওয়াটা খুব স্বাভাবিক। প্রশ্ন করছি না আপনাকে, আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, আপনাদের জন্য এক্সপ্লেনেশন দিচ্ছি। কি আশ্চর্য, খারাপ লাগছে কেন? আমি আলীবাবুর কাছে যাব। আলীবাবু, আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড, বলুন। দেখুন, এর আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ভারতবর্ষে, সেটা পরিবর্তন হয়ে এখন নীতি আয়োগ হয়েছে। আর নীতি আয়োগের সব থেকে বেশি যদি বেনিফিট কেউ পেয়ে থাকে সেটা হচ্ছে বাংলা। আজ পর্যন্ত বাংলায় 14 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 28,000 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন সময় তারা পেয়ে গেছে। এই তো দুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী দুর্গাপুরে এসে 5,400 কোটি টাকার প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য করেছেন। সিটি গ্যাস থেকে শুরু করে রেল প্রকল্প থেকে শুরু করে ওভারব্রিজ সবকিছু পেয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের জন্য একটা যথেষ্ট সুখবর রয়েছে। সেই জন্য নীতি আয়োগ এমন একটা বন্ধন, যে বন্ধন বাংলা সহ ভারতবর্ষকে গেঁথে রেখেছে। আর যে বিষয়টা আমরা এখন মূল জায়গায় আসতে চাচ্ছি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বকছে। 27শে জুলাই যিনি করতে যাচ্ছেন, এই আন্দোলন উনি প্রত্যাহার করে নিক। উনি বাংলা বিরোধী আন্দোলন করতে যাচ্ছেন। ভারতবর্ষের বিজেপি সরকার, ভারতবর্ষের সরকার বাংলাকে যথেষ্ট সম্মান করে, শ্রদ্ধা করে বলে আজও জনগণমন, আজও বন্দে মাতরম সঙ্গীত ভারতবর্ষের প্রাণ হয়ে রয়েছে। এবং আমি এখানে সোমেনবাবুর কাছে যাব। সোমেনবাবু, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে 21 মঞ্চ থেকে বলে ফেললেন। আমি বাকিদেরকে বলবো প্লিজ আপনারা থাকবেন, যুক্ত থাকবেন। আমি সোমেনবাবুর কাছে যাব। সোমেনবাবু, আজ 21 মঞ্চ থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেন যে আইটির দিক থেকে নাকি বাংলা 1 নম্বর। আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। আসলে পুরো আলোচনা আজকে শুনতে শুনতে আমার খুব মনে পড়ছিল নস্টালজিয়ায়। সেটা হচ্ছে যে ছাত্র জীবনে শুনতাম যে দিলেই জ্যোতি বোস, না দিলেই কেন্দ্রের দোষ। অর্থাৎ এই যে বলা যায় যে এস ওয়াজিদ আলীর সেই বিখ্যাত কোট, অর্থাৎ সেই ট্র্যাডিশন এখনো চলেছে। অর্থাৎ এই যে স্বাধীনতা উত্তর বাংলার যে ভবিতব্য বলা যায়, এই ভবিতব্যের বৃত্ত এখনো চলছে। তাই এর থেকে আমরা কবে বেরিয়ে আসবো জানি না। এবং একই রকমভাবে যেটা দিয়ে আপনি বলেছেন, এই যে বাম বিদায় নিয়েছে, আরেক ধরনের বিধি বাম, তাকে আরো উন্নত বামে বলা যায়, আমাদের হচ্ছে যাকে বলে জাতাকলে পৃষ্ঠ হচ্ছে। এবং আমাদের যে এই প্রতিদিনের দৈনন্দিন আলোচনা, সেক্ষেত্রেও কিন্তু অনেক জরুরি। দিনের শেষে কিন্তু হাসিটা তখনই মিলবে, এই যে বললাম সংসদীয় রাজনীতির আমজনতার পলিটিক্স, আমজনতার রাজনীতিতে আমজনতা যতদিন এভাবে স্রোতে ঝাঁকের কই হিসাবে থাকবে, সেখানে দাঁড়িয়ে আরবান মিডিল ক্লাসের 1 কোটি জনতা কি বলল তাতে শাসক গোষ্ঠীর কিছু যায় আসে না। বেশ, আমি একেবারে অন্তিম নঙ্গে সুকান্তবাবুর কাছে যাবো। সুকান্তবাবু, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বলে ফেললেন শনি রবি রুটিন মিছিলের কথা বলছেন। আমি বলছি 26-এর বিধানসভা নির্বাচনের আগে 21-এর এই অদ্ভুত সমীকরণ যা বোঝানোর চেষ্টা করলেন আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা কি আপনি রাজনৈতিক বিশ্লেষক হিসেবে কি মনে করেন? সাধারণ মানুষ মেনে নেবে? আপনার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন, আনইন্টারাপ্টেড। দেখো, সাধারণ মানুষ কি মেনে নেবে আর নেবে না তাতে কিন্তু কোনো যায় আসে না। কারণ মানে যেখানে তুমি অনুপ্রবেশ, দুর্নীতি, এরকম গভীর দুর্নীতি একদিকে ব্যাপক রয়েছে, ব্যাপক কেলেঙ্কারি বলেই তো সবকিছুকে আর এর সঙ্গে তুলনা করা যায় না। সবকিছুকে ছাপিয়ে কিন্তু মানুষের উন্নয়ন রাস্তা দাঁড়িয়ে আছে অনেক। সুতরাং মানুষকে কি রুটম্যাপ দেবে মানুষ তো করবে না, তাদের কর্মকর্তারা করবে। এবং তুমি দেখেইছো বিভিন্ন রকম ছাত্র সংগঠন, শিক্ষক সংগঠন, তৃণমূল কংগ্রেসের, তারা তো ইন্টারেস্ট গ্রুপ হিসেবে কাজ করছে না, তারা তো সমান্তরালভাবে কাজ করছে। কোনো জায়গায় তুমি যদি টপ টু বটম দেখো, একজনই নেতা, তিনি যা বলে দেন তাই হয়। কিন্তু এটাও কিন্তু ঘটনা যে নীতি আয়োগের রিপোর্ট এবং সেই রিপোর্টের ভিত্তিতে যদি বলো সাক্ষরতার হার, সে তো কেরলেও সাক্ষরতার হার অনেক বেশি, মানে লিখতে পড়তে পারে। তাই বলে কি হবে? এবার বেকারত্বের হারের ক্ষেত্রে বলছে কিছুটা কমেছে। এবার বেকারত্বের হার কি? এবার সপ্তাহ সরকারি চাকরি দিয়ে হিসাব হয় না, সবকিছু বুঝতে হবে। গড় আয়ু পশ্চিমবঙ্গের অধিবাসীদের বেশি, তাতে কি আর হবে? মানে আমি বলতে চাইছি সার্বিক গঠনমূলক গ্র্যাজুয়াল উন্নয়ন সেগুলো কিন্তু হচ্ছে না। হিউম্যান রিসোর্সকে ব্যবহার একেবারে অন্তিম লগ্নে ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। আলীবাবু আমাদের সঙ্গে জুড়েছিলেন, প্রত্যেককে অনেক ধন্যবাদ ট্রাইটি বাংলা আসার জন্য, প্রাইম টাইম শব্দের কাটাকাটি অনুষ্ঠানে যোগদান করার জন্য। যে কথা বলে আজকের স্পেশাল শো শেষ করব, চপ থেকে কাশ, শিল্পে ভরা বাংলা বারংবার করে বোঝানোর চেষ্টা করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছে। একেবারে ঠিক, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে, গর্ত ভর্তি সেই উন্নয়ন। চপ থেকে কাশ, সব জায়গায় শিল্পের অমায়িক এক প্রচেষ্টা
সব সময় যেটা বলা হচ্ছে পরিযায়ী শ্রমিকরা আপনারা ফিরে আসুন, চপ থেকে কাশ সবেতে হাত দিন, তার কারণ তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে রয়েছে রাস্তায় উন্নয়নের নজির হয়ে। একথা বলেই আজকে স্পেশাল শো শেষ করবো। এরকমই টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক সন্ধ্যে 6:57 নজর রাখুন শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায় প্রাইম টাইম শব্দের কাটাকাটিতে, যেখানে শব্দের তীরে জব্দ হয় ইস্যু। নমস্কার।